বিন্দু গোপালপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের, সিনিয়র শিক্ষক, গোপালপুর আলিয়া উচ্চ বিদ্যালয়। আমার আজকের বিষয় রসায়ন নববৈদ্যয় এসিড ক্ষার সমতা। আমরা আজকের বিষয়ের মধ্যে এসিড ক্ষারক ও ক্ষার এই সম্পর্কে তোমাদের পাঠদান করব। প্রথমে আমরা অ্যাসিড কাকে বলি, অ্যাসিড কি? আসলে অ্যাসিডকে আমরা প্রতিদিন অ্যাসিড নানাভাবে আমরা অ্যাসিড গ্রহণ করি। যেমন আমরা মালটা খাই, আমরা তেঁতুল খাই, আমরা কাগজি খাই, এগুলোর মধ্যে অ্যাসিড রয়েছে। তাহলে অ্যাসিড আমাদের বিজ্ঞান শাখার একটা গুরুত্বপূর্ণ দ্রব্য। এখন অ্যাসিড এক ধরনের গুরুত্বপূর্ণ অ্যাসিড দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে বিয়োজিত হইয়া হাইড্রোজেন আয়ন বা পজিটিভ আয়ন উৎপন্ন করে। যেমন আমরা এই যে সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জলীয় অবস্থায় একে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে হাইড্রোজেন পজিটিভ জলীয়, ক্লোরাইড নেগেটিভ জলীয় অবস্থা পাবো। এই সালফিউরিক অ্যাসিডেরও যদি আমরা এই যদি বিয়োজিত করি পানিতে, তার মধ্যে দেখা যাবে যে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হইয়া হাইড্রোজেন পজিটিভ আয়ন প্লাস সালফেট আয়ন উৎপন্ন হবে। এইভাবে মনে করেন আমরা যখন পানিতে যখন আমরা বিয়োজিত করব তখন সেটা পজিটিভ আয়ন তৈরি করবে। এখন যে সকল মৌলগুলো, যে সকল অ্যাসিড পানিতে বিয়োজিত করার পর সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, সেই অ্যাসিডগুলোকে আমরা বলি তীব্র অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার এমন কতগুলো অ্যাসিড আছে যেটা আমরা পানিতে বিয়োজিত করলে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়। যেমন কার্বনিক অ্যাসিড, যদি আমরা বিয়োজিত করি H2CO3, আমরা বিয়োজিত করলে 2S পজিটিভ আয়ন প্লাস কার্বনিক জলীয় অবস্থা তাইলে এইটা দেখা যায় এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আর কার্বনিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এগুলো যদি আমরা বিয়োজিত করি তাইলে দেখা যায় এটা আংশিক বিয়োজিত। এখন এই আংশিক বিয়োজিত হওয়ার মধ্যে যেমন পরীক্ষাতে দেখা গেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যদি অ্যাসিডিক অ্যাসিডকে যদি বিয়োজিত করি তাহলে দেখা যায় সেখানে 60টি বিয়োজিত, 60টি অণু বিয়োজিত হয় এবং 996টা অবিয়োজিত অবস্থা থাকে। তাই এটা হলো মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিড তাইলে আমরা কয় ধরনের পাইলাম? আমরা দুই ধরনের পাইলাম, একটা হলো সবল অ্যাসিড আর একটা হলো দুর্বল অ্যাসিড। আর সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড দুইটাই আছে। এরপর আমরা অ্যাসিড, আমরা যখন ধাতব অক্সাইডের সাথে যখন আমরা অ্যাসিডের বিক্রিয়া করি তখন কি উৎপন্ন হয়? যেমন জিঙ্ক অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে হবে কি? জিঙ্ক ক্লোরাইড প্লাস ওয়াটার। তাইলে এখানে দেখা যাইতেছে যে জিঙ্ক অক্সাইড, ধাতব অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং ওয়াটার উৎপন্ন করছে। এই ক্ষেত্রে আমরা সমতা নিতে গেলে দুটি হাইড্রোজেন আর দুইটা ক্লোরিন, এদিকে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন আছে, এখানে অক্সিজেন একটা, এখানে একটা, সুতরাং আমাদের সমতা মিলছে এটা। এরপর আমরা জানি যে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা লবণ এবং পানি উৎপন্ন করে, এরপর আমরা আরো কতগুলো বিক্রিয়া হতে পারে। যেমন আমরা যখন ধাতুর সাথে যখন বিক্রিয়া করা হবে, ধাতুর সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হবে, যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সক্রিয় ধাতু, সোডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সেখানে কি করবে? সোডিয়াম
সালফেট, সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করবে, হাইড্রোজেন উৎপন্ন করবে। এবার ধাতব কার্বনেটের সাথে যখন অ্যাসিডিক বিক্রিয়া করবে, ধাতব কার্বনেট যেমন ক্যালসিয়াম কার্বনেট, নিশ্চিত কথা হলো ক্যালসিয়াম কার্বনেট হলো চুনাপাথর। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন আমরা কার বিক্রিয়া করবো, যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করবো, তখন সেখান থেকে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা ধাতব হাইড্রোজেন দুইটা, এদিকে দুইটা ক্লোরিন, এদিকে দুটো, বাম দিকে দুইটা। এবার আমরা যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইডের ভিতর দিয়ে যদি আমরা এই কার্বন ডাই অক্সাইড যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আমরা এখানে একটা কথা বুঝা উচিত, ক্যালসিয়াম অক্সাইড এটা হলো চুন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো পলিচুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করব, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হলো পানিতে দ্রবণীয়, আমরা পরে বুঝাবো এটা হলো ক্ষার, আর ক্যালসিয়াম অক্সাইড সেটা হলো ক্ষারক। এখন এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন আমরা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করব, বিক্রিয়া করলে দেখা যাবে যে ক্যালসিয়াম কার্বনেট আর ওয়াটার উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম কার্বনেট যখন আমরা উৎপন্ন হবে, তাহলে এটা অদ্রবণীয়। একটা হলো পানিতে যেটা দ্রবীভূত হয় সেটা হলো দ্রবণীয়, আর পানিতে যেটা অদ্রবণীয় মানে পানিতে দ্রবীভূত হয় নাই, অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। উৎপন্ন হওয়ার খাওয়ার পরে সুন্দর পানিটা গোলা হয়ে যাবে, সুন্দর পানি কি গোলা হবে। এখন এই ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড যখন আমরা বিক্রিয়া করাবো, তখন দেখা যাবে যে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম SiO3 উৎপন্ন হবে। এরপর আমরা তাইলে মোটামুটি আমরা অ্যাসিড থেকে এই কথাগুলো জানলাম যে অ্যাসিড সাধারণত দুই ধরনের, মৃদু অ্যাসিড দুই ধরনের, একটা সবল অ্যাসিড আরেকটা হলো দুর্বল অ্যাসিড। আবার আমরা আরেকটা দুইভাবে বলতে পারি, একটা হলো গাঢ় অ্যাসিড আরেকটা হলো মানে গাঢ় অ্যাসিড, আরেকটা হালকা বা মৃদু অ্যাসিড বলা যায়। যদি হালকা অ্যাসিড মানে মৃদু গাঢ় অ্যাসিড আমরা তাকে বলি যে অ্যাসিডের মধ্যে পানি কম থাকে, তাকে বলা হয় গাঢ় অ্যাসিড। আর যেখানে অ্যাসিড বেশি কিন্তু পানি কম, যেখানে অ্যাসিড কম পানি বেশি, সেটাকে বলা হয় কি মৃদু অ্যাসিড। এরপর আসো আমরা ক্ষারক কাকে বলি? আমরা অ্যাসিডের কথা বললাম, এবার আমরা ক্ষারক সম্পর্কে ধারণা লাভ করবো। অ্যাসিড, আমরা অ্যাসিড গ্যাস এখন হলো ক্ষারক। সাধারণত ধাতু বা ধাতু নাকি অ্যাসিড যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয়। আমরা বলছি যে ধাতু বা ধাতু নাকি অ্যাসিড যৌগমূলকের। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা যৌগমূলক কাকে বলি? যৌগমূলকটা হলো এমন কতগুলি পরমাণু সমষ্টি যারা যে কোনো রাসায়নিক বিক্রিয়া একটা মৌলের ন্যায় আচরণ করে, যেমন অ্যামোনিয়াম, যেমন যেমন হাইড্রোক্সাইড। এরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া, যদিও সালফেট, এরা একটা মৌলের ন্যায় আচরণ করে। এখানে আমরা দেখতেছি যে আমরা যখন ক্যালসিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, এরপর আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমরা বিক্রিয়াটা দেখাবো, তখন কি উৎপন্ন আমরা দেখি। এখন এই পটাশিয়াম সালফেট, যেহেতু সালফেটের যোজনে দুই পটাশিয়ামের যোজনে, তাহলে এটা হলো পটাশিয়াম সালফেট প্লাস ওয়াটার। তাইলে আমরা দেখতেছি যে আমরা আগে বলছি যে ধাতু বা ধাতু অক্সাইড বা
ধাতু বা ধাতু নে অক্সাইড বা হাইড্রোক্সাইড ধাতু না ক্রিয়াশীল যৌগ মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যা যা পানির সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে দেখো এখানে এই যে এই পদার্থটা হলো কি, এটা হলো ধাতু বা অক্সাইড, এই হাইড্রোক্সাইড হলো যৌগমূলক, আর এটা হলো সালফিউরিক অ্যাসিড, একটা অ্যাসিড। অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন সে উৎপন্ন করছে কি পটাশিয়াম সালফেট প্লাস ওয়াটার বা পানি। মানে আমরা সংখ্যা নির্ধারণ করে দিচ্ছি যে এদিকে পটাশিয়াম 2টা, এদিকে পটাশিয়াম 2টা, সালফেট এখানে একটা আছে, আর হাইড্রোজেন আছে 2 সাইডে 2 আর 2 সাইডে। এবার আমরা তাহলে ক্ষারক সম্পর্কে আমরা বললাম, যেমন অ্যামোনিয়াম ক্ষারকটা ধাতব মূলক আমরা বলছি, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষারক, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা সেটা আমরা বলছি যে সেটা হলো ক্ষারক। প্যারাস হাইড্রোক্সাইড, যেমন এই প্যারাস হাইড্রোক্সাইডটা ক্ষারক, প্যারাস হাইড্রোক্সাইড যেমন এই প্যারাস হাইড্রোক্সাইড এটা ক্ষারক। আমরা এই প্যারাস হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো হলো ক্ষারক। এরপর আসো আমরা ক্ষার সম্পর্কে আলোচনা করি। ক্ষার কি? প্রথমে ক্ষার হলো ধাতু ক্রিয়াশীল যৌগ মূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয়। ধাতু নয় ক্রিয়াশীল মূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয়, এটারে বলা হয় ক্ষার। যেমন আমি আগেই বলছি তোমাদেরকে, ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারক। এই ক্যালসিয়াম অক্সাইডে যখন আমরা পানিতে দ্রবীভূত করবো তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, প্রথমে ছিল চুন, এখন যখন আমরা পানিতে মিশ্রণ করলাম তখন সেইটা হয়ে গেছে পলিচুন। এটা আমরা নিশ্চয় আমাদের বাড়িতে করে দেখতে পারি। আমরা চুনকে যখন পানির সাথে মিশিয়ে দিব তখন দেখা যাবে যে লবণ আর পানি উৎপন্ন হবে। তাইলে ক্ষারের বৈশিষ্ট্যের মধ্যে এখন আসতেছে ক্ষারটা কিন্তু ক্ষারক অনেক সময় দেখা যায় একটা কেমিক্যাল ক্ষারও আছে, ক্ষারকও আছে। সেখানে আমরা দেখতেছি যেমন ক্ষার দুটো শর্ত মানতে হবে ক্ষারের মধ্যে। ক্ষারের জন্য দুটো শর্ত, ক্ষার এক নম্বর কথা হলো ক্ষারের মধ্যে হাইড্রোক্সাইড থাকতে হবে আর পানিতে দ্রবণীয় হতে হবে। যেমন আমরা বলছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি উদাহরণ ক্ষারে করে দিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড আমি ক্ষারও দিছি। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকে দেওয়ার অর্থ হইল সেটা পানিতে অদ্রবণীয়, যেটা আমাদের ল্যাবরেটরিতে কস্টিক সোডা হিসেবে আমরা ব্যবহার করি। যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা পানিতে দ্রবীভূত করবো, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আবার হয়ে যাবে ক্ষার। কারণ ক্ষার হওয়ার কারণে সেখানে হাইড্রোক্সাইড আছে, আবার সেখানে কি আছে আর হাইড্রোক্সাইড আছে, আপনার সেটা পানিতে দ্রবণীয়। এর মধ্যে আপনার দেখা যায় ফেরিক হাইড্রোক্সাইডকে ক্ষার বলা যায় না, ফেরিক হাইড্রোক্সাইড এটাকে ক্ষার বলা যায় না। কারণ ফেরিক হাইড্রোক্সাইড যদিও হাইড্রোক্সাইড আছে কিন্তু তার মধ্যে কি নাই, হাইড্রোক্সাইড আছে কিন্তু তার মধ্যে হাইড্রোক্সাইড আছে কিন্তু সেটা পানিতে দ্রবণীয়। একটা শর্তের কারণে সেটা কি সেটা ক্ষারক কিন্তু ক্ষার নয়। এইভাবে আমরা এই ক্ষারক সম্পর্কে আমরা বলছি। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে আবার যেমন আমরা সেটাকে বলছি ক্ষার, সেটা কিন্তু ক্ষারক। তাইলে আমার মনে হয় আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা ক্ষারক এবং ক্ষার, অ্যাসিড, ক্ষার এবং ক্ষারক এবং ক্ষার সম্পর্কে তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তোমরা দেখো তাহলে অ্যাসিড আমরা বলছি যে অ্যাসিড পানিতে যখন আমরা দ্রবীভূত করবো তখন এই অ্যাসিড মানে ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে সে হাইড্রোজেন আয়ন বা পজিটিভ আয়ন উৎপন্ন করবে। তাইলে আমার মনে হয় আমরা যে অ্যাসিড ক্ষারক এবং ক্ষার সম্পর্কে বলেছিলাম, অ্যাসিড চাইলে দ্রবীভূত হলে সে কি করবে, সে আমাদেরকে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে বা পজিটিভ আয়ন উৎপন্ন করবে। আর ক্ষারক সেটা পানিতে অদ্রবণীয় অক্সাইড বা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আর যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরপর আমরা বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলা ক্ষারক। এটা যেটা পূর্বে আমি বর্ণনা করেছি। এবার হলো ক্ষারটা আমরা বলছি ধাতু ক্রিয়াশীল যৌগ মূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয়। তাইলে আমরা এই ক্ষারক এবং ক্ষারক দেখা যাবে যে ক্ষারক হইলো পানিতে অদ্রবণীয় আর ক্ষারক থেকে ক্ষার আসবে, কিন্তু দেখা গেছে যেমন ক্যালসিয়াম অক্সাইড আমি বলছি ক্ষারক আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলছি ক্ষার। তাইলে ক্ষারক থেকে পানি মিশিয়ে দেওয়ার পরে এটা ক্ষার হয়েছে। কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড ক্ষারও আছে,
ক্ষারক, ক্ষার আছে, ক্ষারকের আছে কিন্তু ক্ষারের নাই। তার অর্থ হইল বেরিক হাইড্রোক্সাইডে যদিও হাইড্রোজেন আছে কিন্তু সেটা পানিতে কি, পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়। দুইটা শর্তের একটা শর্ত না হওয়ার কারণে এইটা ক্ষার হয়েছে। তাইলে মোটামুটি আমরা এসিড, ক্ষারক এবং ক্ষার সম্পর্কে যে ধারণা দিয়েছি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটা প্রশ্ন, সৃজনশীল একটা প্রশ্ন তোমাদেরকে দিতে চাই, তোমরা এই প্রশ্নটা লিখো এবং এখন আমরা যতটুকু আলোচনা করতে পারি বা শেষ করতে পারি আর তোমরা এই মানে সৃজনশীল প্রশ্নটা বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসবে। আমরা সুন্দর করে এসিড, ক্ষার আর এসিড, ক্ষারক, ক্ষার এই সম্পর্কে আমরা বুঝেছি। এখন নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো। বাড়ির কাজ, বাড়ির কাজ, নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, জলীয় ম্যাগনেসিয়াম, হাইড্রোক্সাইড, ক দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য, দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য লেখো। উপরোক্ত ক প্রয়োগে উপরোক্ত বিক্রিয়াটি কি ধরনের ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে উপরোক্ত বিক্রিয়া গুরুত্ব আলোচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তারপর তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এইখানে আমরা এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার, এরা বিক্রিয়া করে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর লবণ এবং আর কি উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে।
আবার তাইলে আমার এই ক্ষেত্রে সাইটটা প্রশ্ন খারাপ কাকে বলে, দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো দেখবা, উপরোক্ত বিক্রিয়াটি কি ধরনের ব্যাখ্যা করবা, দৈনন্দিন জীবনে উপরোক্ত বিক্রিয়ার আমাদের গুরুত্ব আলোচনা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদেরকে একটু সতর্ক করি, কোভিড-19 কারণে আসলে আমাদের সারা বিশ্বে মানুষ ভয়ভীতিতে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে তোমরা রক্ষা পাওয়ার জন্য তোমরা মাস্ক ব্যবহার করবে এবং হাত পরিষ্কার রাখবে, তাইলে তোমরা তার থেকে রক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। জি, আবার